সবাইকে স্বাগত জানাচ্ছি ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া চেক ইন থেকে। চেক ইনের বিশেষ অনুষ্ঠান চেক ইন চিটচ্যাট। আমরা আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি হিসেবে পেয়েছি নভোএয়ারের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক স্যার, গ্রুপ ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত জনাব মফিজুর রহমান স্যারকে। স্যারের সাথে আমরা কথা বলবো নভোএয়ার সম্পর্কে এবং বাংলাদেশের এভিয়েশন ইন্ডাস্ট্রি নিয়ে। প্রথমেই স্যারকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। পাশাপাশি স্যার অভিনন্দন যে নভোএয়ার 13 বছর পূর্ণ করে 14 বছরে পদার্পণ করলো। স্যার প্রথমত কেমন লাগছে স্যার এই অনুভূতিটা? অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই 14 বছরের পদার্পণে চেক ইন আমাদের সাথে কথা বলতে এসেছে নভোএয়ার নিয়ে, সেজন্য আমি এর সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর একটা মিশ্র অনুভূতি, আমাদের মোটামুটি অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতে লম্বা একটা জার্নি, অনেক চড়াই উত্তরায় পেরিয়ে অদম্য মনোবল নিয়ে আমরা 14 বছর শুরু করছি এবং আশা করি আমরা অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতে ভালো একটা কিছু করার প্রত্যয় নিয়ে আমাদের 14 বছর শুরু হবে। নতুন বছরে আসলে স্যার পরিকল্পনা কি আপনাদের? আচ্ছা, আমাদের পরিকল্পনা বেসিক্যালি আমরা 2022-এ যে পরিকল্পনাটা নিয়েছি, যেটা আমরা এখন পর্যন্ত ম্যাটেরিয়ালাইজ করতে পারিনি। তার বিবিধ কারণ আছে, তার মধ্যে অন্যতম কারণ হলো যে ইউক্রেন যুদ্ধের পর থেকে বাজারে লিজের জন্য এয়ারক্রাফট পাওয়া যাচ্ছে না। সেটার আন্তর্জাতিক একটা সাপ্লাই চেনের যে ডিসরাপশন হয়েছে, সেই ডিসরাপশন থেকে এখন পর্যন্ত উড়োজাহাজের যে মার্কেট, যেটা লিজ মার্কেট যেটা বলি, সেটা রিকভার করতে পারেনি। যার ফলে আমরা অনন্তর চেষ্টা করে যাচ্ছি আমাদের এয়ারক্রাফট আনার জন্যে, আমাদের আন্তর্জাতিক গন্তব্যে আমাদের দ্বারা মেলার জন্যে। তা আমাদের সেই 2022-এর যে পরিকল্পনা যেটা, সেটা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং সেই পরিকল্পনাটা হলো যে আমরা যে সাউথ ইস্ট এশিয়াতে আমাদের তিনটা ডেস্টিনেশনে আমাদের ফ্লাইট শুরু করব এবং মধ্যপ্রাচ্যে আমরা তিনটা ডেস্টিনেশন ফ্লাইট শুরু করব এবং সেটার জন্য আমরা 2টা থেকে 3টা ন্যারো বডি এয়ারক্রাফট, বোয়িং 737 বা 320 এই ধরনের যে ন্যারো বডি এয়ারক্রাফট বলা হয়, এগুলো সংগ্রহের চেষ্টা করছি। আমরা বিগত এই 2 বছরের উপর হলো চেষ্টা করে যাচ্ছি। আশা করি এখন কিছুটা দেখা যাচ্ছে যে এয়ারক্রাফট পাওয়া যাচ্ছে। তা আমরা আশা করি যে আগামী 6 মাসের মধ্যে আমাদের বহরে যদি ওই এয়ারক্রাফট যুক্ত করতে পারি, তাহলে আমরা এই যে রিজিওনাল ডেস্টিনেশনগুলো, সেগুলো আমাদের নেটওয়ার্কে যুক্ত করতে পারবো। আচ্ছা স্যার, সবাই আসলে অপেক্ষায় আছে নভোএয়ার কবে আন্তর্জাতিক গন্তব্যে যাবে। স্যার এক্ষেত্রে নভোএয়ারের যেমন কলকাতা একটা ভালো ডেস্টিনেশন ছিল, বর্তমানে যা অবস্থা স্যার, বাংলাদেশের সাথে ভারতের একটা সম্পর্কের কারণে হোক বা ভিসার কারণে হোক, আগামীতে কি রকম মনে হচ্ছে এই কলকাতার বাজারটা এভিয়েশন ইন্ডাস্ট্রিতে? ফ্র্যাঙ্কলি স্পিকিং, কলকাতা কিন্তু আমাদের লাভজনক ডেস্টিনেশন ছিল না। তারপরেও আমরা কলকাতাকে একটা আন্তর্জাতিক গন্তব্য হিসেবে অপারেট করেছি। আমরা অনেক কিছুই আছে অ্যাভিয়েশনে যে লাভ না হলেও অন্য কোনো যেমন আন্তর্জাতিক গন্তব্যে একটা ডেস্টিনেশন, সেইটার জন্যই হয়তো আমরা ক্ষতি হলেও আমরা অপারেট করতাম। তো এখন আমরা আশা করছি যে আমাদের যে বর্তমানে ভিসার যে কড়াকড়ি, সেই জিনিসটা যদি উঠে যায়, যদি আবার চলাচল স্বাভাবিক হয়ে যায়, তখন আমরা আবার কলকাতাকে আমাদের নেটওয়ার্কে যুক্ত করব। এই যে গত 13 বছরের যে পথ চলা, এর মাঝে স্যার মাঝখানে একটা কথা উঠেছিল যে নভোএয়ার বন্ধ হয়ে যাবে বা এই ধরনের একটা বিষয়, ওই জায়গাটা থেকে উঠে আসলেন এবং মানে এই ধরনের কথা যেটা শোনা যাচ্ছিল, এটা আসলে কি ধরনের? আচ্ছা, আমরা যেহেতু গত 13 বছরে আমাদের যে এক্সপ্যানশন হওয়ার কথা ছিল, সেই এক্সপ্যানশনটা হতে পারেনি এবং কোভিডের পরপর থেকে যে আভ্যন্তরীণ গন্তব্যে যে যাত্রী স্বল্পতা এবং আমাদের ডেস্টিনেশন কমে যাওয়াতে এখানে কিন্তু ডোমেস্টিকে আর লাভজনকভাবে ব্যবসা পরিচালনা করা সম্ভব নয়। যতদিন না বিমান যে সাবসিডি দিয়ে পরিচালনা করছে হোয়াইট বডিগুলো, সেগুলো যতদিন বন্ধ না হবে, ডোমেস্টিকে কখনো লাভজনকভাবে ফ্লাইট পরিচালনা করা যাবে না। তো আমাদের একটা সময় এসেছিল, আপনি হয়তো জানেন, আমরা অল্প জাস্ট 2 সপ্তাহের জন্য আমাদের ফ্লাইট বন্ধ করে রেখেছিলাম। কিন্তু আমাদের রিজলভ অলওয়েজ ছিল যে আমরা একটা
স্বনাম ধন্য একটা এয়ারলাইন করতে পেরেছি। আমাদের জাতিগতভাবে মানে আন্তর্জাতিক সীমানার বাইরে এবং আমাদের প্যাসেঞ্জার মধ্যে আমাদের যথেষ্ট একটা সুনাম আছে। তো আমরা অনেক আবেদন পেয়েছিলাম আমরা যেন রিস্টার্ট করি। তো আমরা সেই বিভিন্ন বিষয় চিন্তা করে এবং ভবিষ্যতের বিষয়গুলো পর্যালোচনা করে আমরা আবার ফ্লাইট শুরু করেছি এবং ইনশাআল্লাহ আমরা যতটুকু সীমিত সামর্থ্যই হোক আমরা আমাদের এই ফ্লাইট চালিয়ে যাব এবং বৃহত্তর পরিসরে আমাদের অপারেশন করার চেষ্টা করব। নভোএয়ার একটা অভিজ্ঞ এয়ারলাইন্স আসলে। তো এবার স্যার দেশের একটু আকাশপথের দিকে আসতে চাই স্যার। অন্তর্বর্তীকালীন সরকার থার্ড টার্মিনাল যে চালুর বিষয়টি সেটি করতে পারছে না, অফিসিয়ালি বলে দিয়েছেন উপদেষ্টা মহোদয়। তো কি মনে হচ্ছে স্যার, থার্ড টার্মিনাল এইরকম স্থবিরতার আসলে কারণ কি? আমাদের থার্ড টার্মিনাল নিয়ে যে আমাদের একটা উচ্ছ্বাস আছে, আমি এই উচ্ছ্বাসের পিছনে কিন্তু আমি বর্তমান না, যখন এটা ইনাগুরেশন করবে তার আগের থেকে কিন্তু ওয়ার্নিং দিয়ে আসছিলাম যে আমরা প্রস্তুত না। 2023-এর অক্টোবরে থার্ড টার্মিনাল উদ্বোধন হলো, তার 6 মাস আগেই কিন্তু সিভিল এভিয়েশনকে আমি ওয়ার্নিং দিয়েছিলাম যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার কমপ্লিট না। আপনি ইদানিং হয়তো দেখবেন যে আবার থার্ড টার্মিনালে ভাঙতে হবে কমিউনিকেশন, মোবাইল কমিউনিকেশন অন্যান্যগুলো সেট করার জন্য। এটা কিন্তু আমি 6 মাস আগে 2023-এর অক্টোবরে মানে মার্চ এপ্রিলের দিকে আমি ওয়ার্নিং দিয়েছিলাম। শুধু এইটা না, একটা টার্মিনালকে সম্পূর্ণভাবে করার জন্য যে প্রস্তুতি, আমাদের সেই প্রস্তুতি নাই। এখন তাড়াহুড়ো করে রাজনৈতিক ফায়দার জন্যে 23-এ টার্মিনালটা উদ্বোধন করা হয়েছিল, যখন এই উদ্বোধনের কোনো মূল্যহীন একটা উদ্বোধন ছিল দেশের হাজার হাজার কোটি টাকা খরচ করে। সেটা ভুল ছিল। আর এই যে ইন্টারিম গভর্নমেন্টের যে তারা চেষ্টা করেছে অনেক, কিন্তু যে প্রতিবন্ধকতাগুলো আগের গভর্নমেন্ট করে রেখে গেছে সেই প্রতিবন্ধকগুলো এই অল্প সময়ে ওভারকাম করার সুযোগ ছিল না ইন্টারিম গভর্নমেন্টের। যার জন্যই এই পদক্ষেপটা আমি সাপোর্ট করি যে না, নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্টের জন্য এটা রেখে যাচ্ছেন, যারা সময় নিয়ে এটা করতে পারবে। জাপান গভর্নমেন্টের সাথে যেটা ইউনিলেটারিলি করতে যাওয়া হচ্ছিল সেটা দেশের স্বার্থের জন্য আমি মনে করি না ভালো। বরঞ্চ এই টার্মিনাল এবং গ্রাউন্ড সার্ভিস এটা আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে করা উচিত। এটা আমি আগেও বিভিন্ন ফোরামে বলেছি, এখনো বলছি, সেটাই একমাত্র পথ। সেটার জন্য হয়তো যদি 6 মাস বেশি সময় লাগে সেটা আমাদের করা উচিত। বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়াশার কারণে স্যার ফ্লাইট ল্যান্ড করতে পারতেছে না, যার কারণে এয়ারলাইন্সগুলো সম্ভবত ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই বিষয়ে আসলে এই যে ক্যাটাগরি 3 বা 2-তে উন্নীতকরণ, এটি আসলে কি জন্য হচ্ছে না আপনার কাছে মনে হয়? আচ্ছা, দেখুন, এই ক্যাটাগরি 2-তে উন্নীতকরণের জন্য আমি ব্যক্তিগতভাবে 2007 সাল থেকে বলে আসছিলাম, বিভিন্ন সময় সিভিল এভিয়েশনের সাথে, সব মন্ত্রণালয়ের সাথে, যে এটা আমাদের জন্য খুবই এসেনশিয়াল। এটা এই ঢাকার ফ্লাইট ব্যাংককে চলে যাচ্ছে এবং ব্যাংককে চলে গেলে সেখানে অন্তত 30 থেকে 40 ঘন্টার আগে আসতে পারে না। এই যে লোকগুলো যে ব্যাংককে আবার হোটেলে থাকা, এটা এয়ারলাইনের খরচ বেশি হয়, যাত্রীদের অবর্ণনীয় কষ্ট হয়। কলকাতায় গেলে তো প্লেনের ভিতরে বসায় রাখে, নামতেও দেয় না। তো এইটার জন্যে খুব সহজ সমাধান ক্যাটাগরি 2-তে উন্নত করা। আমি বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্টকে ধন্যবাদ দিতে চাই এবং কেয়ারটেকার গভর্নমেন্টের অ্যাডভাইজারকে, যে এইটা কিন্তু ওনারা করে ফেলছিলেন। এই গত জুলাই মাসে ক্যাটাগরি 2-তে উন্নত করা হয়ে গেছে অলরেডি। তো ক্যাটাগরি 3-র জন্য খুব একটা আর বেশি নেই, যেহেতু অনেক আগে থেকে কাজ করে ক্যাটাগরি 2-তে করেছিল। তো ক্যাটাগরি 2 হলে আমাদের জন্য যথেষ্ট ছিল, ক্যাটাগরি 3 হলে তো আরো ভালো। তো এইটা দুর্ভাগ্যজনকভাবে যে গত 2 মাস আগে থাই এয়ারওয়েজের একটা প্লেন ল্যান্ড করেও ইনস্ট্রুমেন্ট সিস্টেমটা ভেঙে ফেলছে। এখন এইটা যত দ্রুত সম্ভব রিপেয়ার করে আবার ক্যাটাগরি 2টা চালু করা। স্যার, নতুন বর্ষপূর্তি উপলক্ষে
নভোয়ার যাত্রীদের জন্য আসলে কি অফার দিচ্ছে বা কি সুবিধা দিচ্ছে? আচ্ছা, আমরা এমনি বিভিন্ন ইনসেন্টিভ প্রোগ্রাম আমরা করছি। তার সাথে সেটা হলো যে আমরা যেহেতু 14 বছর পদার্পণ করছি, আমাদের সবাই যে কোনো গন্তব্যে আগামী 1 মাস ডিসকাউন্টেড প্রাইসে ট্রাভেল করতে পারবে। নভোয়ার যেহেতু 14 বছরে পদার্পণ করছে স্যার, নভোয়ারের শুরুর যাত্রাটা যদি একটু আমরা দর্শকদের জানাতে পারতাম স্যার। আচ্ছা, এই এই দীর্ঘ সময়ের পরে আমাদের যাত্রাটা ছিল যে বেসিক্যালি আমাদের 2008-এ প্ল্যান ছিল আমরা কার্গো এয়ারলাইন করব। তো 2008-এ যে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা শুরু হলো, তো কার্গো যেটা ব্যবসাটা প্রচণ্ড ধস নেমে যায়, ওভারঅল ওয়ার্ল্ড ইকোনমি একটা ধস নেমে যায়। তো সেই পরিস্থিতিতে আর কার্গো ফ্লাইট আমরা চালু করিনি। তো সব কিছু যখন নর্মাল হয়ে আসলো, 2011-র দিকে আমরা বসে আমরা একটু রিভিউ করলাম, এবং তখনই হলো যে না, এখন কার্গো শুধু না, আমরা যদি প্যাসেঞ্জার ফ্লাইটে যাই, কার্গো এবং প্যাসেঞ্জার দুটি আমরা করতে পারবো। তো সেই দৃষ্টিভঙ্গির থেকে আমাদের প্যাসেঞ্জার ফ্লাইট নিয়ে পরিকল্পনা। তবে একটা জিনিস আমরা বলবো যে আমাদের মূল উদ্দেশ্য যেটা বলি, সেটা ছিল যে আমাদের দেশের ইন্টারন্যাশনাল ফ্লাইট, তো বিভিন্ন ইন্টারন্যাশনাল এয়ারলাইন আসছিল, একটা মানসম্মত যাত্রী সেবা তারা দিত। কিন্তু আমাদের দেশের ভিতরে যে ডোমেস্টিক ফ্লাইটে যাত্রী সেবাটার কিন্তু কোনো মান ছিল না। বিমানের একদম মনোপলি ছিল, মানুষ টিকিট চাইলে টিকিট পাইতো না, অথচ প্লেন খালি যাচ্ছিল। তো সেই পরিস্থিতিতে গভর্নমেন্ট মোটামুটি ডিসাইড করেছিল বিমান ডোমেস্টিক অপারেট করবে না, শুধু প্রাইভেট সেক্টর অপারেট করবে। তো প্রাইভেট সেক্টরে একটা মানসম্মত নিরাপদ উড্ডয়ন দেওয়ার জন্য আমরা কিন্তু এয়ারলাইন করেছি, এসছি আমরা। অসংখ্য ধন্যবাদ স্যার। সবশেষে দর্শকদের জন্য যদি কোনো কিছু বলার থাকে, 14 বছরে পদার্পণ উপলক্ষে যদি দর্শকদের কোনো মেসেজ দিতে চান সে বিষয়ে একটু। নভোয়ার আমরা আমাদের দেশের যাত্রীদের মূলত আভ্যন্তরীণ গন্তব্যে উত্তম সেবা দেওয়ার জন্য তৈরি করেছিলাম। তো আমি মনে করি যে আমরা সেই লক্ষ্যে অনেকটাই সার্থক, যদিও যে কমার্শিয়াল সাকসেস যে বিষয়টা, সেটা আমাদের জন্য এখনো অনেক দূরে আছে, কিন্তু আমরা কমিটেড। 14 বছর পরেও আমাদের মনোবল এবং স্পৃহা অদম্য। আমরা ইনশাল্লাহ সামনে এগিয়ে যাব। আমাদের যারা শুভানুধ্যায়ী, আমাদের যারা একান্ত, যারা আমাদের ভালোবাসে, আমাদের প্যাসেঞ্জার যারা, আমাদের স্টেক হোল্ডার যারা, আমি সবার কাছে চাইব আপনাদের যে আন্তরিক আশীর্বাদ এবং দোয়া যেন আমাদের থাকে, আমরা যেন আপনাদের উত্তম এবং সবচেয়ে নিরাপদ একটা আকাশপথের সেবা দিতে পারি, সেটা দেশের ভিতরে এবং দেশের বাইরে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠান সুন্দরভাবে দেখার জন্য। সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তী পর্বে।